ভূত স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। শুনছেন রূপকথার গল্পের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। আজকে যে গল্পটি আপনাদের বলতে যাচ্ছি, যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। গল্পটির নাম ভুতুড়ে বাংলো বাড়ির রহস্য। লিখেছেন নাইম চৌধুরী। গল্পটি শুরু করা যাক। তো সম্পূর্ণ গল্পটি না শুনলে বুঝতে পারবেন না, তো সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ করা হলো। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, সবসময় তোমাকে সুখী রাখবো। আমার মতো তুমি কাউকে পাবা না, আর আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আয়শা তার উত্তর দিল, আমি তোরে ভালোবাসি না ছোট লোক, কতবার তোকে বলতে হবে, তুই কি এক কথা বুঝিস না? নাইম বলল, দেখো আমাকে রাগালে তোমার অবস্থা ভালো হবে না কিন্তু। আয়শা গালি দিল আর বলল, তোর সাহস কি করে হয় আমাকে এগুলো বলার? সাথে সাথেই কানের নিচে দিলাম একটা। এরপরে কষে কষে 4টা থাপ্পড় মারার পর পকেট থেকে স্প্রেটা বের করে মারলাম আয়শার দিকে। দেখলাম মাটিতে লুটিয়ে পড়েছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। মনে হয় অজ্ঞান হয়ে গেছে। সুযোগে এই শালির ধর্ষণ করার সুযোগ পাবো। সাথে সাথে আমার গাড়িতে কোলে করে তুলে নিলাম আর একটা টানে চলে আসলাম আমাদের পুরনো বাংলো বাড়িতে। আমি গাড়িটা পার্ক করে আয়শাকে কোলে তুলে এগোতে থাকলাম বাংলোর দিকে। আমার মনে অনেক চিন্তা যে আজকে আয়শাকে ভোগ করব। কত দিনের স্বপ্নটা পূরণ হবে, কত আশা ছিল আয়শাকে নিয়ে সুখের ঘর বাঁধব। কিন্তু এই গালি দিয়ে বলল, অনেক দেমাগ, আজ সব দেমাগ বের করব, আজকে ওকে সারা রাত ভোগ করব। ইস, কত মজাই না হবে। হঠাৎ নাইমের চোখ আটকে যায় তাদের বাংলোর। বাংলো মানে পুরানো বাড়ি, যেখানে 3-4 বছর কেউ না গেলে যেমন হয়। দেখতে পেল ছাদের উপর মনে হচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে বলতে ভুল হবে, মনে হচ্ছে ওখানে থেকে ঝাঁপ দিবে, সেই পজিশনে দাঁড়িয়ে আছে। আমি তো খুব অবাক, কেননা এখনো এখানে গত 4-5 বছর কেউ আসে নাই। তাহলে হঠাৎ করে এই মেয়েটা কি করে আমাদের পুরনো বাড়ির আর চাবি ছাড়া এই বাড়িতে গেলই বা কিভাবে? কেন হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে রয়েছে। সন্ধ্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে যেটা একটা মেয়ের চুল ছেড়ে দিয়ে রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো, আর মেয়েটার চুল অন্য সবার থেকে আলাদা মনে হচ্ছে। কেউ তার চুল অনেক টেনেছে আর অনেক ছোট ছোট চুল। আমি মেয়েটাকে দেখার জন্য যেই না মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম, তখনই দেখি সেখানে কোনো মেয়েই নেই। কিন্তু এটা কেমনে হতে পারে? সেখানে তো একটা মেয়ে ছিল, তাইলে মেয়েটা হঠাৎ গেল কোথায়? আর চোখের পলকে কেমনে হাওয়া হয়ে গেল? যাই হোক, আমি যেটা করতে আইছি সেটাই করি। তাই দরজাটা খুলি, কিন্তু আমার কাছে তো কোনো চাবি নাই। তাহলে কি করা যায়? এইটা ইট বা লোহার জাতীয় কিছু খুঁজে নিয়ে আসি। এই বলে নাইম গেল একটু খুঁজতে, আয়শাকে মাটিতে রাখতে। এদিকে নাইম খুঁজতে থাকে। আচ্ছা, ততক্ষণ আমরা জেনে আসি কেন নাইম এমন করেছে, আর আশাই বা কে কেন তাকে ধর্ষণ করতে চাচ্ছে। নাইম ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। এর এতক্ষণ যার কথা বললাম সেটা হলো আয়শা। সেও নাইমের সাথেই পড়ে। একই কলেজে নাইম আয়শার পিছনে গত 4 বছর ধরে ঘোরে, কিন্তু আয়শা তাকে পাত্তা দেয় না। তাই নাইমের ভালোবাসাটা দিনে দিনে ঘৃণায় পরিণত হয়েছে। আর নাইম দেখতে মাশাআল্লাহ সুন্দর, যে কোনো মেয়ে পছন্দ করবে। আর নাইম এটাই, তার কোনো ভাই বোন নাই। নাইমের বাবা একজন বিজনেসম্যান, অধিকাংশ সময় তাকে দেশের বাইরে থাকতে হয়। আর আয়শারা 2 বোন। আর আয়শা দেখতে অনেক সুন্দর, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, ফর্সা দেহ, এক কথায় পুরোই একটা আসমানের পরী। আপাতত এইটুকুই। নাইম একটু খোঁজাখুঁজির পর একটা ভাঙা ইট খুঁজে পেল। যখনই সে যেই ইটটি নিয়ে আসলো, সেখানে একটা অবাক করা ঘটনা ঘটলো, কারণ সেখানে আয়শা নেই আর দরজাটা খোলা। তার মানে কেউ আয়শাকে নিয়ে গেছে, কারণ তাকে যে মেডিসিন স্প্রে দিচ্ছি তাতে তার 5-6 ঘন্টা নিচে জ্ঞান ফিরবে না। তাইলে কে নিল? ও শিট, ওই মেয়েটা নিয়ে যায়নি তো? এই বলে নাইম যেই না দরজা দিয়ে ভিতরে ঢুকলো, তখনই ঘটলো বিরাট একটা ঘটনা, যেটার জন্য নাইম মোটেও প্রস্তুত ছিল না। তো ভিউয়ার্স, এটা ছিল প্রথম পর্ব। তো আমরা এরপরে চলে যাব দ্বিতীয় পর্বে। তো শুনতে থাকুন আমাদের সম্পূর্ণ গল্পটি। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দ্বিতীয় পর্ব
শুরু করা যাক। একটু পর নাইম যেই না দরজা খুললো তখন দেখলো ঘরের ভিতর অনেক অন্ধকার। মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ আসা যাওয়া করে না। এইখানে নাইম তার পকেটে হাত দিয়েই মোবাইল খুঁজলো, কিন্তু মোবাইল তার পকেটে নাই। ভালো করে খোঁজার পর নাইমের মনে পড়ে গেল যে গাড়িতে মোবাইলটা রেখে এসেছে, কারণ নাইম তাদের এই বাংলো বাড়ি 4 বছর আগে এসেছিল আর অল্প চিনত, তাই মোবাইলে গুগল সার্চ করে লোকেশন দেখে দেখে এসেছে, তাই মোবাইলটা পরে নিতে খেয়াল ছিল না। নাইম তখন বাইরে আসলো আর দেখলো বাইরে খুব অন্ধকার হয়ে এসেছে। মনে হয় সে একটা নির্জন জায়গায় এসেছে, নেই কোনো লাইট, নেই কোনো চাঁদের আলো। নাইম একটু এগিয়ে শুনতে পায়, মরার খুব ইচ্ছা তাই না তোর? নাইম অনেক ভয় পেয়ে যায়, কারণ এত অন্ধকারে এই বাংলো বাড়িতে কেউ থাকার কথা না। তার উপর এই মেয়েলি ঘটনাটা কার? নাইম বলল, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমি আমার আয়শাকে খুঁজে পাচ্ছি না, আর এই পুরনো বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, কিন্তু কারো কোনো শব্দ হচ্ছে না। নাইম একটু ভয় পেয়ে যায়। কোনো উপায় না পেয়ে কোনো রকম আন্দাজ করতে করতে গাড়ির কাছে যায়, যে তার মোবাইলটা হাতে নেয়, নিয়ে ফোনের উপরে একটা চাপ দিতেই দেখতে পায় রাত 12:21 বাজে। নাইম রীতিমতো অবাক হয়ে যায়, কারণ তারা এখানে এসেছিল সন্ধ্যা 7টায়। তাহলে এই অল্প সময়ের মাঝে কেমনে এত রাত হলো? হয়তো আমার মোবাইলের টাইমটাই নষ্ট, আর এখানে নির্জন, তাই তো এমন অন্ধকার। নাইম এইগুলো চিন্তা করে ফোনের লাইট জ্বালায়। অমনি নাইমের সামনে একটা মেয়ে চলে আসে। নাইম ভয় পেয়ে একটা চিৎকার করে ওঠে, ও মাগো বলে। ভয়ে হাত থেকে ফোনটা পড়ে যায়। নাইমের গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নাইম মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, আর এভাবেই কিছুক্ষণ থাকার পর নাইম একটু সাহস পায়। তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নিয়ে তুলে আর সামনে ধরে দেখতে পায় একটা কালো বিড়াল, সেটা নাইমের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। নাইম একটু ছোট থেকেই ভূতকে ভয় পেত, তাই এবারও ভয় পেয়ে গেল। পিছন থেকে কেউ একজন বলতে লাগলো, যাস না এই বাড়িতে, এই বাড়িতে গেলেই মারা পড়বি। নাইম পিছনে লাইট ধরে দেখে একটা বৃদ্ধ মহিলা, চুলগুলো অনেক সাদা আর ফ্যাকাশে চেহারা, গায়ের রং কালো, আর তার পরনে ছিল সাদা একটা শাড়ি। নাইম তার দিকে লাইট ধরে বলতে থাকলো, কেন, কি হয়েছে এই বাড়িতে, আর আমার আয়শা বা কোথায়, আর আপনি বা কে? তখন সেই মহিলাটি বলতে লাগলো, সে ফিরে এসেছে, কেউ বাঁচতে পারবে না, ও অনেক ভয়ঙ্কর। নাইমের অনেক রাগ হলো আর বলতে লাগলো, কে আসবে, কে আসবে, কাউকে বাঁচতে দিবে না। কি সব আবোল তাবোল বলছেন, মাথা ঠিক আছে আপনার? দেখতে তো পাগল পাগলই মনে হচ্ছে। তখন মহিলাটি বলতে লাগলো, বলার আগেই পিছনে একটা বিড়াল ডাক দিল। আমি পিছনে তাকাতেই চিৎকার দিল সেই মহিলাটি। আমি সামনে আবার ঘোড়া মাত্রই সেই মহিলাটি আর নেই। আর অদ্ভুত ঘটনা হচ্ছে, সেখানে অনেক রক্ত লেগে আছে। সেটা দেখে নাইম অনেক ভয় পেয়ে যায়। কপাল বেয়ে পানি পড়তে থাকে, শরীরের লোম খাড়া হয়ে যায়। নাইম দেখলো সেই রক্তটা এই পুরনো বাংলোর পিছনের দিকে গেছে, কিন্তু নাইম সাহস পাচ্ছে না এগিয়ে যেতে, কারণ নাইম কখনো এমন ঘটনার মুখোমুখি হয় নাই। আর মূল কথা হচ্ছে, নাইম ভূত পেত অনেক অনেক ভয় পায়। নাইম একটা গভীর শ্বাস নিল আর সাহস করে দেখার জন্য এগিয়ে গেল, কারণ ওই মহিলাটিকে বাঁচাতে পারলে জানতে পারবে আয়শা কোথায়, আর কে তাকে এমন করে ডাকে, কে ফিরে এসেছে, এসব প্রশ্ন। নাইম তার মোবাইলের লাইট নিয়ে এগোতে থাকে। ধীরে ধীরে ধীর পায়ে যাচ্ছে নাইম। মনের ভিতর অনেক ভয়, তাও একটু সাহস পাচ্ছে, এটা ভেবে যে আয়শাকে খুঁজে বের করতে হবে। নাইম রক্ত অনুসরণ করতে করতে বাড়িটার পিছনের দিকটাতে চলে আসলো, কিন্তু সেখানে যেতেই নাইম দেখলো রক্তটা একটা গাছের নিচে গিয়ে থেমেছে, আর গাছের নিচে অনেক রক্ত, আর গাছটা অনেক ঝোপঝাড়। দেখে মনে হচ্ছে কোনো তেঁতুল গাছ হবে। নাইম মোবাইলের লাইটটা নিচে ধরতেই তার কাঁধে কি যেন একটা পড়লো। নাইম হাত দিয়ে সেটা একটু ধরলো, মনে হচ্ছে পানি জাতীয় কিছু। এই ভেবে যখন হাতটা লাইটের আলোয় নিয়ে আসলো, তখন দেখতে পেল রক্ত। নাইম ঘাবড়ে গেল, গলা শুকিয়ে গেল, তার কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। নাইম লাইটটা নিয়ে উপরে তুলতেই দেখতে পেল একটা বৃদ্ধ বয়স্ক মানুষ গলায় ফাঁসি দিয়ে ঝুলে আছে, আর তার চোখ দুটো খোলা আর জিহ্বা বের করা, আর একটা চোখ বের হওয়া।
নাইম এইটা দেখেই সেখানে অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে নাইমের আম্মু অনেক চিন্তা করছে। পুলিশকেও জানিয়েছে নাইমের আব্বু কালকে দেশে ফিরবে। নাইমের আম্মু অসুস্থ হয়ে পড়েছে, শতহোক একটাই ছেলে, কত স্বপ্ন তাদের। আবার আয়শার আম্মু অনেক চিন্তায় পড়ে গেছে, তারাও পুলিশের কাছে রিপোর্ট করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দুইটা কেসই একদিনে পাইছে, আর দুজনেই নিখোঁজ। তারা সন্দেহ করছে নাইম আয়শাকে কিডন্যাপ করেছে। আর আয়শার আব্বু আম্মু কান্নায় ভেঙে পড়েছে। কে জানে কাল পত্রিকায় তার মেয়ের ধর্ষণের কথা আসে। এটা ভেবে তারা কিছুতেই শান্ত হতে পারছে না। নাইম আর আয়শার ফোন এর কোনো লোকেশনই বাংলাদেশেই নেই। এর মূল কথা পুলিশ সব থানায় বলে দিয়েছে আর ছবি দিয়ে দিয়েছে। তাদের পুলিশ এমন কেস কখনো পায়নি, কারণ নিখোঁজ হলে কয়েকটা ছেলে আর একটা মেয়ে হতো, কিন্তু এখানে একটা মেয়ে আর একটা ছেলে নিখোঁজ। পুলিশ নাইমদের কলেজে গিয়ে শুনতে পেল নাইম আয়শার পিছনে অনেক ঘুরতো, পাগলের মতো ভালোবাসতো। এই কথা পুলিশ দুই পরিবারকেই বলে দিল। আয়শাদের থেকে নাইমরা একটু বড় লোক ছিল, আর নাইমের আম্মু এটা ভেবে কান্না করছে যে আমার ছেলের মন খারাপের কারণ। তাহলে এই মেয়েই ছিল নাইমের। আম্মু একটা সিদ্ধান্ত নিল যে নাইম আর আয়শা ফিরে আসলে তাদের বিয়ে দিবে, আর নিজের ছেলের হাসি মুখখানি সবসময় দেখবে। অন্যদিকে নাইমের জ্ঞান ফিরেছে, হালকা হালকা চোখ খুলতে মনের ভিতর এখনো সেই ভয়টা রয়ে গেছে। নাইম মাথাটা কোনো রকম মাটি থেকে তুলে উপরে দেখলো কোনো লাশ নেই। নাইম একটা স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু নাইমের শরীর থেকে কেমন জানি একটা গন্ধ বের হচ্ছে। নাইম ফোনটা হাতের নিতেই চমকে যায়, কারণ এখনো 12:21 বাজে। এটা কিভাবে হতে পারে? নাইমের অনেক দামি ফোন, কি করে একই জায়গায় টাইম আটকে যেতে পারে? নাইম এটা কাকতালীয় ভেবে ফোনে লাইট জ্বেলে নিজের দিকে ধরতে দেখতে পেল নাইমের পুরো শরীর রক্তাক্ত, আর অনেক গাঢ় রক্ত। নাইম আবার ভয় পায়, ভয়ে চিৎকার দিতে থাকে, কেউ আছো এখানে? আমাকে একটু হেল্প করো, আমি আর পারছি না, প্লিজ কেউ হেল্প করো। এটা বলে নাইম বসে পড়ল, আর নাইমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি চলে আসলো। এই ভেবে যে মারা যাবে আয়শার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, নাইম আয়শাকে অনেক ভালোবাসতো, রাগের বশে কত জোরেই না থাপ্পড় দিয়েছে তাকে। এইটা ভেবে নাইম নিজের হাত মাটিতে কিলাতে লাগলো। নাইম মনে হয় পাগল হয়ে গেছে, হাত থেকে অনেক রক্ত পড়ছে। কিন্তু হঠাৎ, নাইম আমি এখানে, নিজেকে আর কষ্ট দিও না, এই দেখো তোমার আয়শা ফিরে এসেছে। নাইম চোখ তুলে সামনে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ফোনের লাইটটা দিয়ে দেখতে পেল আয়শা অনেকটাই দূরে। নাইম নিজের চোখ মুছে কোনো রকমে উঠে দাঁড়িয়ে পড়ল। সামনে তাকিয়ে দেখে আয়শার হাত দুটো ফাঁক করে রেখেছে। মনে হয় নাইমকে বলছে, এসো প্রিয়, তোমার সাথে বাহুজোরে এক করে দেই। নাইম একটা হাসি দিয়ে দৌড়ে গেল আয়শাকে জড়িয়ে ধরতে। নাইম এটা ভেবে খুশি হয়েছে যে আয়শার পিছনে এত ঘুরেছে, তবুও কখনো আয়শা তাকে স্পর্শ করতে দেয় নাই। সেখানে আয়শা নিজে জড়িয়ে ধরার জন্য আকুতি জানিয়েছে। নাইম দৌড়ে গিয়ে যেই না জড়িয়ে ধরেছে, তখনই আয়শা সেখানে নেই। নাইম তাল সামলাতে পারল না, পড়ে গিয়ে কিছুটা ঠোঁটের দিকে কেটে গেল। নাইম নিজের অজান্তেই আবার অবাক হয়ে গেল। এক নিমিষেই মুখের হাসি উড়ে গেল। নাইম এটা ভেবে আবার কষ্ট পেল যে আমার আয়শাকে সে হারিয়ে ফেলেছে। নাইম আবার উঠে দাঁড়িয়ে পড়ল আর জোরে একটা চিৎকার দিল, আয়শা তুমি কোথায়? আমি আর নিতে পারছি না, প্লিজ তুমি বেরিয়ে আসো। আর কে আছো এখানে? প্লিজ আমার আয়শাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। হঠাৎ নাইমের ঘোর ভেঙে দিল। কে যেন বলল, তোর আয়শাকে এই বাড়ির ভিতরে গিয়ে নিয়ে আয় যা। নাইম ভয় পেয়ে গেল আর বলল, কে এখানে? নাইম আশেপাশে তাকিয়ে দেখলো কেউই নেই। হঠাৎ নাইমের চোখ আটকে যায় তার ছায়ার উপর, কারণ সেখানে আরেকটা ছায়া রয়েছে, যেটা নাইমেরটার থেকে অনেক ভিন্ন। কারণ সেখানে একটা মেয়ে মানুষের ছায়া ছিল। নাইম বুঝতে পারলো এটা উপর থেকে। নাইম লাইটটা ছাদের দিকে ধরতেই দেখে সেই দিনের সেই ছাদের মেয়েটাই, আর মোবাইলের লাইটটার দ্বারা তার মুখটা দেখা যাচ্ছে না। নাইম বলতে লাগলো, আপনি কে? কি ক্ষতি করেছি আপনার? ছেড়ে দেন আমার আয়শাকে। এই বলে আবার হাত জোর করলো নাইম, কিন্তু মেয়েটা কিছু বলল না। বিকট শব্দে একটা হাসি দিয়ে
নখ দিয়ে দেখাচ্ছে দরজার দিকে। নাইম বুঝতে পারলো নাইমকে ভিতরে যেতে বলছে। নাইম কোনো কথা না বলে দরজার দিকে এগোতে থাকলো আর একটা হাসি দিল, কারণ সে তার আয়শাকে ফিরে পাবে। নাইম দরজার কাছে আসতে দেখতে পেল দরজা একটা অনেক বড় তালা। নাইম আবার অবাক হয়ে যায়। 7-5 না ভেবে একটা ইট খুঁজে এনে কয়েকটা বাড়ি দিতেই তালাটা খুলে গেল। আর দরজাটা অনেক বড় ছিল। নাইম হালকা ধাক্কা দিতেই দরজাটা আপনা আপনি খুলে যায় আর দরজাটা একটা ভয়ঙ্কর শব্দ হয়, যেটা শুনে নাইমের বুকের ভিতর আবার ভয় হতে থাকলো। হঠাৎ অনেকগুলো বাদর বেরিয়ে আসলো। নাইম অনেক ভয়ে পেয়ে গিয়ে বসে পড়ল। নাইম আবার বুকে থুতু দিয়ে উঠে দাঁড়ালো আর ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো। নাইমের মনে অনেক প্রশ্ন, কিন্তু নাইম আয়শাকে খুঁজতে থাকে। এটা ভেবে সব চিন্তা বাদ দিয়ে নাইম একটু সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। নাইম একটু এদিক ওদিক মোবাইলের লাইট দিয়ে এদিক ওদিক দেখতে থাকলো। অনেক পুরনো, কিন্তু তার জানা মতে বাড়িটা এত ভয়ানক হওয়ার কথা নয়। হঠাৎ নাইম একটা ছোট জিনিসের সাথে ধাক্কা খায়। নাইম তাড়াতাড়ি ফোনের লাইট ধরতেই দেখতে পেল একটা পুতুল। বললে ভুল হবে, সেখানে অনেক পুতুল। আর অবাক করার বিষয় হচ্ছে সেখানে সব পুতুলগুলো হাওয়ায় ভাসছে, কোনো কিছু দিয়ে বাধা নেই। আর নাইম পুতুলগুলো দেখতে থাকলো। হঠাৎ সব পুতুল থেকে রক্ত বের হতে লাগলো। এখানে মোট 7টা পুতুল, সবগুলো খুব ভয়ানক। পুতুলের চোখ দুটো সেলাই করা আর সেই চোখ দিয়েই রক্ত বের হচ্ছে। নাইম এত কিছু সহ করতে পারলো না, জ্ঞান হারিয়ে গেল, অজ্ঞান হয়ে গেল নাইম। এখানে একটা প্রশ্ন লিখেছেন লেখক, লিখেছেন নাইম তো এখানে এসেছিল আয়শাকে দর্শন করে বিয়ে করতে, কিন্তু এখানে আয়শাই বা কোথায় গেল? আর নাইম এই কোন রহস্যের মধ্যে পড়ল? আর এই বৃদ্ধ মহিলাটি বা কোথায় গেল? আর মূল কথা, ছাদের ওই মেয়েটা বা কে? আর নাইম কি পারবে এই রহস্য সমাধান করতে? পারবে কি নিজের আর তার ভালোবাসার আয়শাকে বাঁচাতে? তো আজ গল্পটি এখানে শেষ করা হচ্ছে। এই পরবর্তী অংশ আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।